এটা কি বাংলাদেশের ইতিহাসে বিগত 10-15 বছর আগের থেকে ধরে এই পর্যন্ত দেখছেন? মূল কারণ হইল অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে। সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বিরাট সুখবর। এই জিনিসগুলো ডক্টর ইউনূসকে আকাশে ভাসাবে এক কথায় বললে। নতুন চেনে, যদি সুরে চেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই। ঘুমহাম আরো হবে, বিকজ আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারেন নাই। কিন্তু স্বাধীনতা পাইলে কি হবে? আল্লাহর মাইক, দুনিয়ার ভাই, পাপ তো ছাড়ে না, আপনারা ছাড়া পাবেন না। এই শাহবাগীদের বিচার হবেই, এই শাপলা চত্বরের বিচার হবেই। আমি খুব খুশি হয়েছি। আসিয়ার তো ফেরত আনতে পারবো না। আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর মানে শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন। এটা দরকার ছিল। পরবর্তী সময় সারা বাংলাদেশের দর্শকদের জন্য একটা বার্তা যে তোমাদের জন্য ঠিক এই দিন অপেক্ষা করছে। সুতরাং কম্বিনেশনটা যদি এরকম হয়, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক বা ইউনূস সাহেবকে একটা অবশ্যই রাষ্ট্রপতির অবস্থানটাই গ্রহণযোগ্য তার জন্য, এবং বিএনপি ক্ষমতায় যাবে এবং ছাত্র বলবো না, অভ্যুত্থানের যে শক্তি সেই দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমঝোতায় গিয়ে নির্বাচন করে দেশটাকে একটা নির্বাচিত সরকার উপহার দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক। এবার ফাটাবাসে আটকে গিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। আজকে ছিল সর্বশেষ ডেট। আজকের এই দিনটি হলো তাদেরকে সর্বশেষ দিন হিসাবে ধার্য করে দিয়েছিলেন সরকার। বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করলে বাংলাদেশ প্রতিবাদ করবে, এটা তো চিন্তাই করতে পারত না। এখন সেই চিন্তা শুধু না, এখন রীতিমতো উচ্চারিত হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে, দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে, আলেম সেজে, বিভিন্ন নামে বেনামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সুতরাং কম্বিনেশনটা যদি এরকম হয়, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হোক বা ইউনূস সাহেবকে একটা অবশ্যই রাষ্ট্রপতির অবস্থানটাই গ্রহণযোগ্য তার জন্য, এবং বিএনপি ক্ষমতায় যাবে এবং ছাত্র বলবো না, অভ্যুত্থানের যে শক্তি সেই দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একটা সমঝোতায় গিয়ে নির্বাচন করে দেশটাকে একটা নির্বাচিত সরকার উপহার দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুক এই দেশের রাজনৈতিক শক্তি। সেটাই আমাদের কাম্য, এবং এটা করতে পারলে কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি বা রাজনৈতিক অস্থিরতা বলতে আমরা যেটা বুঝি, পলকে সেটা শেষ হয়ে যাবে। অভ্যুত্থান যেটা হইলো, পতিত সরকারকে সরানোর জন্য যে অভ্যুত্থানটা হইলো, সেই অভ্যুত্থানের যে শক্তিটা ছিল সেই শক্তিটা আমি দেখেছি যে আজকে বাংলাদেশ সবচেয়ে যে বড় দল তাদের যে সভানেত্রী মানে চেয়ারপারসন, তার প্রতি যে সম্মান প্রদর্শন করেছে, এবং তাকে সম্পর্কে যখন আমি দেখেছি 2024-এর সশস্ত্র বাহিনী দিবসে যখন ওখানে দেখা হলো আমাদের আজকের প্রফেসর ইউনূস সাহেবের সাথে এবং দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ রায়, তারা যে সম্মান বেগম জিয়ার প্রতি প্রদর্শন করেছে, তাতে মনে হইল যে এই শক্তিটা বিএনপির মতো একটা শক্তিকে খুব শ্রদ্ধা ভরে বা শ্রদ্ধার চোখে তারা দেখেছে তখন, এবং তারা এমন কথাও বলেছে যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করে। আমরা সেটা দেখেছি। এটার মানে হচ্ছে মনে হয় যে ওই যে অভ্যুত্থানের যে শক্তিটা, অভ্যুত্থান ঘটানোর যে শক্তিটা, তারা বিএনপির মতো একটা শক্তির উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল, হয়ে উঠতো, আরও বেশি নির্ভরশীল থাকতো। এটা আমার কাছে প্রতীয়মান হয়েছিল। কিন্তু এখানে যখন ওই রাষ্ট্রপতি অপসারণ করতে গিয়ে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, সেখানেই বোধহয় একটা ফাটল তৈরি হয়েছে, এবং সেই ফাটলের কারণে সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় আজকে সেই অভ্যুত্থানের শক্তি এবং বেশ জোরে সোরে তারা একটা রাজনৈতিক দল করে ফেলেছে। সেই রাজনৈতিক দল করে ফেললে যে কালকে তারা ক্ষমতায় যাবে আমি নিশ্চিত নয়। নির্বাচন করলে তারা ক্ষমতায় যাবে, নো। কিন্তু তারা কেন এই দলটা গঠন করলো? তারা এই দলটা গঠন করছে মূলত আমার কাছে যেটা মনে হয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কারণ ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড এখনও চলমান। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এবং ফ্যাসিস্ট সরকার যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তাদেরকেই আক্রমণ করবে, সেটাকে রেজিস্ট করাটা হলো তাদের এখন অন্যতম লক্ষ্য। আরও লক্ষ্য আছে, এটা হলো অন্যতম লক্ষ্য। এটা তাদেরকে উৎসাহিত করছে, এবং এটা করতো না যদি নির্বাচিত এক্সিস্টিং যে দলগুলো ছিল, সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি যদি এদেরকে শেল্টার দিত, কন্টিনিউ করতো, তাইলে বোধহয় এরকম উদ্যোগ তারা নিত কি নিত না সেটা আমি জানি না, কিন্তু তারা অনেকখানি আশায় তাদের বুক ভরত। এখন আসি আমি যে কথা আজকে বলতে চাই,
এই অভ্যুত্থানের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু একটা শক্তি। তারাই আজকে ডিমান্ড করতেছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া যাবে না, বিচারের আগে নির্বাচন করা যাবে না। তার মানে এই যে কথাগুলো বলতো, তার একটা শক্তি। এবং বিএনপি একটা বড় শক্তি। আজকে নির্বাচন হোক আর 1 বছর পরে নির্বাচন হোক, তারা কিন্তু নির্বাচন করলেই ক্ষমতায় যাবে। এবং তাদের নির্বাচন চাওয়া সেটাও যৌক্তিক, কারণ তারা ক্ষমতা কেন্দ্রিক দল। কিন্তু এই যে অভ্যুত্থানের যে শক্তি, তারা তো তাদের নিরাপত্তা চিন্তা করে। তারা তাদের নিরাপত্তাটা যদি বিএনপির কাছ থেকে পায়, আমার কাছে মনে হয় না তারা খুব বেশি এরকম এন্টি বিএনপি ডিমান্ড, যেমন বিএনপি বলতেছে সংসদ নির্বাচন আগে, ওরা বলতে স্থানীয় নির্বাচন আগে। বিএনপি বলতেছে সংস্কার মোটামুটি করে নির্বাচন, ওরা বলতেছে সংস্কার বিচার হওয়ার পর এই লড়াইগুলো দূর করতে হবে। এবং এই লড়াইগুলো দূর করার অন্যতম রাস্তা যেটা আমি দেখি, সেটা হলো বিএনপির মতো বড় দল এবং এই অভ্যুত্থানের যে শক্তি, এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি হওয়া দরকার, খুবই জরুরি বলে আমি মনে করি। এবং সেটা যদি হয়ে যায়, তাহলে কি হবে, যে আন্ডারস্ট্যান্ডিং করে যদি একটা নির্বাচন করে, সেই নির্বাচনটা যখনই হোক, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। বিএনপির ভাবা উচিত এরপরে সেকেন্ড শক্তি এখন কিন্তু সেই অভ্যুত্থানের শক্তি। অভ্যুত্থানের শক্তির সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এবং অভ্যুত্থানের যে শক্তিটা তারা যদি বিরোধী দলে থাকে, বিএনপির জন্য প্লাস পয়েন্ট হইল ওই যে মাথা চারা দিয়ে যদি উঠতে চায় ওই শক্তি, তাহলে কিন্তু এই অভ্যুত্থানের যে শক্তিটা তারা কিন্তু রেজিস্ট করবে। এবং বিএনপি যদি তাদেরকে শেল্টার দেয়, ভাইস ভার্সা, দুইজনে মিলে যদি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ইউনাইটেড থাকে, তাহলে ইউনূস সরকার না থাকলেও কিন্তু তাদের বিচার করায় কোনো বাধা হবে না। এবং এই ফ্যাসিস্ট সরকার যদি দমন করতে পারে পার্মানেন্টলি, তাহলে সময়ের ব্যবধানে আওয়ামী লীগ নির্বাচন করুক কি করবে না তাদের ব্যাপার, কিন্তু ফ্যাসিজম বিরোধী লড়াইটা চূড়ান্ত হবে যদি এইভাবে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। পাশাপাশি যদি ইউনূস সাহেবকে সম্মান দিয়ে রাষ্ট্রপতির মতো পদে রাখা যায়, তাহলে তো সোনায় সোহাগা। তাতে দেশটা এমন একটা রাজনৈতিক শক্তিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে এই শক্তিকে সবাই গুরুত্ব দিবে। আমি সারা জীবন মবের বিরোধিতাকারী, বাট জীবনে প্রথম একটা মবের পক্ষে আমার অবস্থান নিলাম। তবে আমরা চাই আমাদের আমজনতার জন্য এই মবের কর্মকাণ্ড ঘটাইতে না হয়। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দায়িত্ব নিয়ে এরকম ঘটনা ঘটাবে। আমি খুব খুশি হয়েছি। আসিয়ার তো ফেরত আনতে পারবো না, তার যারা ধর্ষক আছে এদেরকে তো চাইলে আর কালকে আমরা ওই যে মাটির নিচে কোমর গাড়তে পারবো না, কারণ তারা জেলের মধ্যে খুবই হেফাজতে আছে। বাট এদের যে বাড়িঘর, পৈতৃক ভিটা, বাটি, সম্পত্তি সবকিছু আমরা চাইলেই তছনছ করে দিতে পারি। আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন। এটা দরকার ছিল। পরবর্তী সময় সারা বাংলাদেশের ধর্ষকদের জন্য একটা বার্তা যে তোমাদের জন্য ঠিক এই দিন অপেক্ষা করছে। তুমি ঘটাবা, তুমি মনে করবা আমি জেলে আছি, আমার বউ বাচ্চা বাড়িঘর নিরাপদ থাকবে। নো, নেভার। গোষ্ঠী সহ আমরা রফা দফা করে দিব, এটা করা উচিত। আই এম সরি, বাট আমি এটার বিপরীতে আজকে অবস্থান নিতে পারি নাই। আপনার সিএমএচে আমাদের আসিয়া যখন না ফেরার দেশে চলে গেছে, অলরেডি তাকে তার যে আদিনিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে জানাজা শেষে ছোট্ট দেহটাকে দাফন করা হয়েছে। আমার পশম দাঁড়া যাচ্ছে, চোখে পানি আসতেছে, কারণ আমার নিজের একটা মেয়ে আছে ভাই, ছোট্ট 9 বছরের ইলিয়া, নাইম ইলিয়া। আপনারা যে অংশটা দেখেন, ইলিয়া হচ্ছে আমার মেয়ের নাম। একজন বাবার কাছে তার কন্যা দুনিয়ার সবচেয়ে বড় একটা সম্পদ, যার যার অবস্থান থেকে কলিজার টুকরো সন্তান। এখন এই ঘটনা ঘটার পর যখন তাকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ এখানে আপনার এই জানাজায় অংশগ্রহণ করছে। এরপর এই ঘটনায় অভিযুক্ত তার যে বোনের জামাইয়ের বাড়ির, শ্বশুরের বাড়িটারি যারা আছে, এদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। রাত 8:45টার দিকে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এটা খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানেই শেষ না, এখানে আমরা শেষ হইতে চাই না। মানে গোসা ক্ষোভ থেকে আসলে এই কথাগুলো আসে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি না যে আমি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার একটা বিশেষ আবেদন। দেখেন, সংস্কার শব্দটা মানুষের অ্যালার্জি শব্দ কিন্তু বানাই ফেলছেন। বাট একটা কাজ করেন স্যার, ডক্টর আসিফ নজরুল, আপনি একটা কাজ করেন, আপনাকে জনতার কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে, এটা মনে রাখেন। আপনারা যা করছেন, রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ছাড়বে না, বাট জনগণকে আপনারা পাশে পাবেন। একটা কাজ করেন, আসিয়ার দিয়ে যাত্রা করেন। এরকম কোনো ঘটনা করবা, কোনো ধরনের ছাড় নাই, অন স্পট ঘটনা প্রমাণিত, ধরে আসো রেসকোর্স ময়দান, সারা বাংলাদেশের ক্যামেরা সেট করো, এদের নুনু লাগায় 2-3 কেজি ইট লাগাই দাও, তারপর পুরো শরীরে লবণ মরিচ আরামসে লাগাই দাও। তারপর চিল আসবে, কাক আসবে, শকুনি আসবে, এরা বলবে আল্লাহ আমার নিয়ে যাও, কিন্তু কেউ নিবে না। সারা পৃথিবী তাকায় দেখবে এদের পরিণতি কি হয়। একটা বিচার শুধু করেন, বন্ধ হয়ে যাবে। আপনি এই লোমের আইন দিয়ে বন্ধ করতে পারবেন না স্যার। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে।
এবং সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বিরাট সুখবর। প্রফেসর ইউনূসের যে সংস্কার চেষ্টা, এই জন্য তার যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন সংস্কার করার জন্য, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নানান রাজনৈতিক চাপ বা দেশি বিদেশি চাপ বা ষড়যন্ত্র উপেক্ষা করে যতদিন ক্ষমতায় থাকা উচিত, ততদিন ক্ষমতায় থাকতে জাতিসংঘ মহাসচিবের এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। ডক্টর ইউনূসকে আরও টেকসই করবে, আরও শক্তিশালী করবে। হাসিনা বা অনেক নির্বাচিত সরকারের ভাগ্যে জোটেনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনা, এটা সবাই পারে না। আর ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলে আসলেন। আর জাতিসংঘের যে অ্যাক্টিভিটি, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাতে এই ডক্টর ইউনূস টাইপের সরকার প্রধানের সাথে একটা চমৎকার এনগেজমেন্ট হবে, এটা একেবারেই প্রত্যাশিত। সেটা হচ্ছে, দর্শক, এর আগে জাতিসংঘ মহাসচিবের সফরের আগেই বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের গুরুত্ব অনেক উচ্চতায় আগে পৌঁছানো হয়েছে। কিভাবে? জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে সতর্ক করা হয়েছিল, যাতে গুলি না চালালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এর মানে বাংলাদেশের যে পট পরিবর্তন, তাতে জাতিসংঘের একটা ভূমিকা ছিল। এবং হাসিনার যে গণহত্যা, আওয়ামী লীগের যে গণহত্যা, তার তদন্ত প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিব আসার আগেই তারা পাবলিশ করেছে মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন। এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘকে অনেক বেশি প্রাসঙ্গিক করেছে, প্রাসঙ্গিক করে গ্রাউন্ড তৈরি করে তারপরে প্রফেসর ইউনূস এসেছেন। দেখেন, জাতিসংঘ অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক না, অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না। জাতিসংঘের অনেক লিমিটেশনস আছে। যেমন হাসিনা ক্ষমতায় থাকতে হাসিনাই জাতিসংঘকে তেমন গুনত না। ওবায়দুল কাদের জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেন এবং জাতিসংঘ নখদন্তহীন বাঘ এরকম কথাবার্তা বলতেন যে এদের কিছু হয় না, এরা কিছু করতে পারবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই পারে না, জাতিসংঘের কোনো নিজস্ব পুলিশ ফোর্স বা আর্মি ফোর্স নেই, তাদের সিস্টেমেটিক অনেক লিমিটেশনস আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঘটন ঘটাতে পারে বা অনেক বড় কিছু করতে পারে। তো বাংলাদেশের রাজনীতিতে তারা অলরেডি বড় কিছু করার সক্ষমতা গ্রাউন্ড তৈরি করেছে। এখন ডক্টর ইউনূসের সাথে সফরে এসেছে। রোহিঙ্গা সংকট সমাধান আরও নানান বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, যার ফলে ডক্টর ইউনূসকে আরও টেকসই করবে জাতিসংঘ মহাসচিবের এই সফর। হ্যাঁ, সফর শেষে কি হয়, কাদের সাথে বৈঠক করেছেন, কি বলেছেন বা কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু তার সফরের শুরুতেই বলতে চাই, এটা ডক্টর ইউনূসের জন্য একটা বিরাট সুখবর। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বিএনপি বা ভারতের যে চাপ, আওয়ামী লীগের যে চাপ, সেই চাপকে প্রশমিত করতে বা চাপ মোকাবেলা করতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরের পরপরই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের চীন সফর, এই জিনিসগুলো ডক্টর ইউনূসকে আকাশে ভাসাবে এক কথায় বললে। এবং জুনের দিকে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে, তখন মানুষ ডক্টর ইউনূসকে চাইবে। এবং বিএনপির যে নির্বাচন চাই জিকির, এগুলো শুনলে জনগণ আরো বেশি বিরক্ত হবে। অতএব এই সফরটা বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির মোড়ই ঘুরিয়ে দিতে পারে। দেখবেন ওই যে বিএনপির যে নির্বাচন জিকির, এগুলোর পক্ষে জাতিসংঘের মহাসচিব কিছু বলবে না, তিনি সংস্কারের উপর জোর দিবেন এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যাবেন। এবং অলরেডি জাতিসংঘের পক্ষ থেকে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা আগে বলা হয়েছে। তো এটা কি বলা যায় যে জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ব্রিফিং করেছেন, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। ভারত এখন মোটামুটি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত, সংখ্যালঘু বিষয় নিয়ে বারবার তারা উচ্চারণ করছে নানা বক্তব্য। কিন্তু এটা ঠিক, এইসব বক্তব্য বিনা চ্যালেঞ্জে আর সাড়া হচ্ছে না। অর্থাৎ আগে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করলে বাংলাদেশ প্রতিবাদ করবে, এটা তো চিন্তাই করতে পারতো না। এখন সেই চিন্তা শুধু না, এখন রীতিমতো উচ্চারিত হচ্ছে। যখনই প্রশ্ন করা হচ্ছে তখনই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ বলে দিচ্ছে। যেমন ওই জয়শঙ্কর বলছিল সংখ্যালঘু নিয়ে, তো বাংলাদেশের তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুর বিষয়টা বাংলাদেশের, এটা ভারতের বিষয় না। তো ভারতের সংখ্যালঘুর বিষয় যেমন ভারতের, বাংলাদেশের বিষয় না, ঠিক সেইভাবেই উত্তর দিয়ে দিছে। এখন এই উত্তর পাল্টাপাল্টি চলছে। এইটুকুই যা বলা যায় যে একটা দেশ তার আত্মমর্যাদাটা হলো খুব গুরুত্বপূর্ণ। আপনি লড়াই করতে পারবেন না, কিন্তু তাই বলে আপনি বিনা চ্যালেঞ্জে বিনা লড়াইয়ে আপনি হার মেনে নেবেন, সেটা হবে না। এখন সেটা কিন্তু হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এই ধরনের মন্তব্য অযাচিত এবং বিভ্রান্তিকর। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এই কথা বলছেন রফিকুল আলম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত মন্তব্যের এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলছেন, গেল 7 মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটি দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিয়ে মন্তব্য করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।